আমরা অনেকেই কোনো না কোনো সময়ে অবসাদে, বিষণ্ণতায় ভুগি। নানান কারণে আমাদের জীবনে মানসিক চাপ সৃষ্টি হয়। মানসিক চাপ আমাদের সম্পর্ক, কাজকর্ম, সামাজিক মেলামেশা ও ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলে। তাই শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিকভাবে সুস্থ থাকা প্রয়োজন। নমস্কার, আমি হিমাদ্রি। আজকে আমরা যার গল্প শুনব, তিনি একজন সামাজিক উদ্যোক্তা, একজন রেস্টুরেন্টার এবং একজন শেফ। আসুন আমরা শুনে নিই অমরদীপ্ত বিশ্বাসের গল্প, ইতি মন। উনিশশো 40-এর দশক, গুয়াহাটি, আসাম। একজন ব্যারিস্টার, তখন অ্যাডভোকেটের তাই বলা হতো, এবং জমিদার। শিকারে যেতেন লোকজন নিয়ে, বাড়িতে সভা বসত প্রজাদের সমস্যা নিয়ে, আইন কানুন, লোকাল সমস্যা সব কিছুর সমাধানের জন্য লোক আসতো। হুক্কা ছিল, খাওয়া দাওয়া ছিল, আর ছিল ওনার পরিবার। প্রায় সেই সময় একটি ছেলে বাড়ি থেকে পালিয়ে ইন্ডিয়ান নেভি জয়েন করতে যায়। শিলংয়ে ক্যাম্প হয়েছিল ইন্ডিয়ান নেভির রিক্রুটমেন্টের জন্য। বয়স মাত্র 15। মা জানতেন, কিন্তু বাবা খুব স্ট্রিক্ট ছিলেন, তাই না জানিয়ে পালানো। ভাবতে পারেন, 1950s, আমরা এখন হোয়াটসঅ্যাপের যুগে বাস করি। কত দূর চলে এসেছি সেই দিনগুলো থেকে। ইন্টারন্যাশনাল মিশনে খুব কম দেশ আছে যে এই ছেলেটি যায়নি। ইংল্যান্ড থেকে আরম্ভ করে রাশিয়া, আফ্রিকা, স্পেন, জাপান, চায়না, ইন্দোনেশিয়া, আর কোথায় কোথায় নয়। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে জয়েন করে উনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষাতেও টপ করলেন। হ্যান্ডসাম, ইয়াং, এডুকেটেড, ট্রেন্ড এবং কোর্স টপার। আর কি চাই? ইন কেস ইউ ওয়ান্ডারিং, আমার নাম দীপ, পুরো নাম অমরদীপ্ত। বাঙালি নাম, লম্বা, তাই কলকাতা থেকে বাইরে আসার পরে নামটি বন্ধুরা দীপ বানিয়ে দিল। কি করব? অ্যাকসেপ্টেড। আমি অলমোস্ট 30 বছর রেস্টুরেন্ট বা এফএনবি ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত। এখন দিল্লিতে থাকি। যেই ছেলেটির কথা বলছিলাম উনি আমার বাবা, মিস্টার প্রদীপ্ত রঞ্জন বিশ্বাস, মানে মিস্টার PR বিশ্বাস। আর এই ব্যারিস্টার আমার ঠাকুরদা, মিস্টার কৈলাস চন্দ্র বিশ্বাস। একটা সুযোগ পেলাম এই প্ল্যাটফর্মে একটা ছোট গল্প বলতে, তাই ঝাঁপিয়ে পড়লাম। হয়তো আপনাদের অনেকে নিজেরই জীবনে গল্প এটা, তাই আশা করছি আপনাদের শুনতে ভালো লাগবে। হয়তো মনে একটা টানও লাগবে, কারণ এটা একটা সত্যি গল্প, অনেক বাড়ির গল্প। নাম দিলাম ইতি মন। এই গল্পটি আমার বাবার। ছোটবেলা থেকে এমন রাজসিক আবভাব ওনার কোনোদিনও ভালো লাগেনি, তাই নিজের জীবন বেছে নেওয়ার ইচ্ছে জেগেছিল। কর্মজীবনে বাবা ছিলেন ডিসিপ্লিনারিয়ান, হেলথ কনসিয়াস, গ্রেট ফিজিক, স্ট্রিক্ট এক্সারসাইজ রেজিম রেখেছেন সারা জীবন। অ্যান্ড ইয়েস, এক্সট্রিমলি চার্মিং। আমি নিজে দেখেছি, অলমোস্ট ইররেজিস্টিবলি সো। 65 বছর বয়স অবধি 5 থেকে 6 কিলোমিটার জগিং করতেন রোজ। এসে 40টা পুশ আপ বা বুক ডাউন করতেন, আর তারপরে গার্ডেনিং। আমার ঠাকুরদা যাওয়ার পরে উনি ইন্ডিয়ান নেভি ছেড়ে দেন। নেভি ছাড়ার পরে সানি স্কুল পুরুলিয়াতে জয়েন করেন অ্যাজ অ্যান হোস্টেল সুপারিনটেন্ডেন্ট 1976। রিটায়ার করেন 1992। এই সময়ের মধ্যে অনেক ছাত্র ওনার দেখাশোনায় থেকেছে। আজও পুরনো ছাত্রদের ফোন আসে যে, স্যার, আপনি আমাদের পেরেন্ট ছিলেন, আপনার জন্য জীবনের অনেক ভ্যালু শিখেছি। এই ছেলেগুলোর মধ্যে গণ্য সিনিয়র মিলিটারি অফিসার্স থেকে আরম্ভ করে ওয়েল এস্টাবলিশ প্রফেশনালস। প্রতিদিন ভোর 5টা থেকে রাত 11টা অবধি কোনো ছেলেই ওনার নজর থেকে বাইরে যায়নি। ভালোবাসতেন, স্নেহ করতেন, আর শাসনও করতেন। 1992-তে রিটায়ার করার পর উনি কলকাতাতেই সেটেল করলেন, আমার দাদা আর বৌদি আর আমার মা আর বাবা। আমি থাকতাম বাইরে, তাই বেশিরভাগ ফোনেই কথাবার্তা। ফিট,
তো সব সময় ছিলেন। কিন্তু বিশ্বাস পরিবারের একটা স্পেশালিটি আছে, এখনো আনব্রোকেন রেকর্ড। উই অল হ্যাভ ব্যাক প্রবলেমস। ফলে 65 বছরের পরে এক্সারসাইজের রেজিমটা একটু একটু করে বন্ধ হয়ে গিয়েছিল। জগিং, পুশ আপস ইত্যাদি, আস্তে আস্তে সব। এর মধ্যে দুটো জিনিস তো আপনাদের বলতে ভুলেই গিয়েছি। হি হ্যাড টু হবিজ দ্যাট হি টুক ভেরি ভেরি সিরিয়াসলি: ফুড অ্যান্ড হোমিওপ্যাথি। সারা জীবন ভীষণ ডেডিকেটেড ছিলেন এই দুটোকে নিয়ে। হাতে একটু সময় পেলেই ডায়েরির পর ডায়েরি নোটস লিখতেন, রেসিপিস আর মেডিসিনস নিয়ে। মেটেরিয়া মেডিকা পুরো মুখস্থ। আমি নিজে দেখেছি ওনাকে প্রচুর লং টার্ম মেডিকেল কেস ইজিলি ঠিক করতে। আর এটা তো আপনারা বুঝতেই পারছেন আমার রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে যাওয়ার সাবকনশিয়াস মোটিভেশনটাকে। বয়স হওয়ার সঙ্গে সঙ্গে একটু রান্নাও কমে গিয়েছিল, ইনস্ট্রাকশনস কিন্তু একদম কমেনি। এই রেসিপিতে এটা দিবি, এটা আগে ফ্রাই করতে হয়, গার্নিশিং কি করে ভালো হয়, এটসেট্রা এটসেট্রা। এই বছরের সেপ্টেম্বর মাসে বাবা 90 বছর কমপ্লিট করবেন। গত বছরের এপ্রিল মাসে যখন আমাদের সঙ্গে থাকতে এলেন দিল্লিতে, মার বাবা আর আমরা খুবই এক্সাইটেড ছিলাম। আমার ওয়াইফ নমিতা আর আমি। অনেক প্ল্যান করে রেখেছিল নমিতা, রোড ট্রিপ টু মসুরি, থিয়েটার্স, কনসার্টস ইত্যাদি। মা আর বাবা খুব এক্সাইটেড ছিলেন, ছোট বউ আর ছেলের সঙ্গে থাকতে এসেছেন বলে। আসার 10 দিনের মধ্যে মসুরি ট্রিপে অনেকগুলো সাডেন চেঞ্জ নোটিস করলাম বাবার মধ্যে। সাডেনলি এক্সাইটেড হয়ে যাওয়া, সাডেনলি রাগ করা, ইউফোরিয়া, আর 2 মিনিট আগে কি করেছেন বা কি হয়েছে সেটা ভুলে যাওয়া, 2বার করে হাত ধোয়া, আবার স্নান করতে যাওয়ার প্ল্যান করা অ্যান্ড সাচ, যেগুলো এতদিন ফোনে নোটিস করিনি অবভিয়াসলি। খুব স্পেসিফিক এবং স্পেসিফিক ডিফারেন্স ইন হিজ বিহেভিয়ার। নমিতা আমাকে বলল, আমার মনে হয় একজন সাইকিয়াট্রিস্টকে আর্জেন্টলি দেখানো উচিত। হ্যাঁ, সাইকিয়াট্রিস্ট? মনে মনে খুব আঘাত পেলাম। কি বলছো? আমার বাবা কি পাগল হয়ে গিয়েছে? সাইকিয়াট্রিস্টকে দেখাতে হবে? তুমি আমার বাবাকে কি এইটুকুন রেসপেক্ট করো যে ওনাকে পাগলের ডাক্তারের কাছে নিয়ে যেতে বলছো? বয়স হয়েছে, এটা তো স্বাভাবিক। একটু রাগও করলাম ওর উপরে, দেখালাম না, কিন্তু মনে এটাই ঘুরছিল, বয়স হয়েছে, এটা তো স্বাভাবিক। কোথায় না কোথায় ইগোতেও লাগছিল। 2 দিন পর নিজেরই মাথা থেকে প্রশ্ন এলো, বয়স হয়েছে, কিন্তু এটাই কি স্বাভাবিক? কিছু দুবিধা কাটিয়ে ফাইনালি মানলাম। মনে হলো প্রুভ করে দেখিয়ে দেবো যে আমার বাবা পাগল হয়ে যাননি। ভালো ডাক্তারের রিসার্চ হলো, আর তারপর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হলো ওয়ান অফ দি বেস্ট সাউথ দিল্লির একজন নাম করা সাইকিয়াট্রিস্টের। এই পডকাস্টটি স্পন্সর করেছে জি ক্যাফে। আর আপনারা শুনছেন ভারত বলেগা বাংলাতে অমরদীপ্ত বিশ্বাসের গল্প ইতি মন। भारत बोलेगा भारत बोलेगा भारत बोलेगा। ভালো ডাক্তারের রিসার্চ হলো, আর তারপর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হলো ওয়ান অফ দি বেস্ট সাউথ দিল্লির একজন নাম করা সাইকিয়াট্রিস্টের। বাবা যাতে সন্দেহ না করেন, বললাম ঘুমের স্পেশালিস্ট, কারণ তোমার ঘুম ঠিক করে হয় না না। ডাক্তারবাবু প্রথমে কিছু ফ্রেন্ডলি প্রশ্ন জিজ্ঞেস করলেন, আর তারপরে দুটো ছবি আঁকতে দিলেন, সিম্পল জিওমেট্রিক্যাল লাইন্স। আমি কনফিডেন্টলি আমার চোখ দুটো পাকিয়ে ভাবলাম, এই আবার কি, 2000 টাকা ফি নিয়ে এই যোগ? কিন্তু তার মধ্যে বাবা স্ট্রাগল করছিলেন। আমি হতভম্ব হয়ে দেখলাম, বাবাকে প্রম্পটও করলাম, কিন্তু ডাক্তারবাবু আমাকে চোখ দিয়ে ইশারা করে মানা করলেন। ডায়াগনোসিস হলো অ্যাডভান্স স্টেজ অফ ডিমেনশিয়া। ডিমেনশিয়া নামটা আগে শুনেছিলাম, জানতাম একটা মানসিক রোগের নাম, কিন্তু নিজের বাবার এই রোগ? একটু স্টান্ড হয়ে গেলাম। এমনকি ডাক্তারকেও সন্দেহের চোখে দেখছিলাম। কিন্তু আমার সামনে প্রুফ, ওই বাবার ভুল আঁকা ডায়াগ্রামে রাখা। কি নেব, সেকেন্ড, থার্ড ওপিনিয়ন? তখন আরো একটা কথা চোখের সামনে স্পষ্ট মনে এসে গেল। বাবা কয়েক বছর ধরে একটা ডায়েরি মেনটেন করতে আরম্ভ করেছিলেন। তাতে আমাদের সবার নাম, বার্থডেজ ইত্যাদি লেখা। বলতেন যদি একদিন ভুলে যাই, তাই লিখে রেখেছি। অনেক সময় অনেক কমন জিনিসের নাম ভুলে যেতেন আর জিজ্ঞেস করতেন, ওই যে ওটাকে ওটাকে কি যেন বলে?
ভাবতাম বয়স হয়েছে, এটা তো স্বাভাবিক। আমরা বুঝে উঠতে পারিনি যে ওনার এই কন্ডিশনটা অনেক আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। তখন মনের ভিতরে কে যেন একটা বলে উঠল, বয়স হয়েছে, কিন্তু এটা তো স্বাভাবিক নয়। মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্পও ছিল না। মনে মনেই জানতাম নমিতার সন্দেহ আর ডাক্তারের ডায়াগনোসিস ভুল নয়, এটাই সত্যি। অটোমেটিক্যালি জিজ্ঞেস করলাম, স্যার ট্রিটমেন্ট? বললেন নেই, ইট ক্যান অনলি বি ম্যানেজড বাই স্লোয়িং ডাউন দ্য প্রোগ্রেশন বাট কান বি ট্রিটেড। মনে হলো আমি আমার সেই বাবাকে আর চিনি না, উনি অন্য কেউ। আফটার অল, যাকে আমি বাবা হিসেবে জানতাম, উনি এখন থেকে এরকমই হয়ে যাবেন, আস্তে আস্তে সব ভুলে যাবেন, ওনাকে আর সেই আমার বাবার মতন কোনোদিন দেখব না। অনেক ছবি মনে পড়ে গেল ছোটবেলা থেকে তখন অব্দি। দ্যাট হ্যান্ডসাম গাই উইথ এনভিয়েবল মাসলস আমাকে কোলে তুলে ক্যামেরার সামনে স্মাইল করা, মায়ের গল্পে ওই রেড টি শার্ট পরে জিপ চালিয়ে মাকে ঘোরানো, ওই ইন্ডিয়ান নেভিতে থাকাকালীন লন্ডনের রাস্তায় ডান্সিং এর ছবিগুলো, ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ টপ করার পুরস্কার, ওই কুইন এলিজাবেথের সাইন করা সার্টিফিকেটটি, ওই এক একটি মার্ক করা ওনার ফটো, সারা জীবন বিশ্বজুড়ে সে রিকোফ্লেক্স ক্যামেরাতে নিজের তোলা, বা আমি ইন্ডিয়াতে সিলেক্ট হওয়ার পর আমার সঙ্গে ঠাট্টা করা। আ হার্ড টু সোয়ালো, হার্ড টু হ্যান্ডেল ট্রুথ, কিন্তু এটাই সত্যি। একটু পড়াশোনা করে জানতে পারলাম যে প্রতি 3 সেকেন্ডে দুনিয়াতে একজন মানুষের এই কন্ডিশনের শিকার হয়। হ্যাঁ, কন্ডিশন, রোগ নয়, এটা একটা মেডিকেল কন্ডিশন শুধুমাত্র। কিন্তু এটার কোনো রোগে পরিবর্তিত হয়ে সময় খুব কম লাগে। এটা কিন্তু নিজেই রোগে পরিবর্তিত হয় না, কিন্তু যদি ঠিক করে দেখাশোনা না করা হয়, এর রোগে পরিবর্তিত হতে বা কমপ্লিকেশন হতে কোনো সময় লাগে না। এক্সাম্পল, খেয়াল না রাখার জন্য অনেক ইনফেকশন হতে পারে। ওয়াও, একটা নতুন দুনিয়া দাঁড়িয়ে পড়লো সামনে। আজকে 1 বছরের ওপরে হয়ে গেছে ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে আমরা বাবার সঙ্গে একটা নতুন দুনিয়াতে পা রেখেছি। আজ ওষুধ আর হোম কাউন্সেলিং এর ফলে উনি অনেক সুস্থ, এমনকি প্রায় একদম নর্মাল। যদিও প্রায়, উনি অলমোস্ট নর্মালি বিহেভ করেন, তা অনেক কথা ভুলে যান, মাঝে মাঝে 2-2 বার হাতও ধোন, মাথায় জল ঢালতে ভয় পান। কিন্তু একটা সান্ত্বনা এই যে বাবাকে হারিয়ে ফেলে নিয়ে মানসিক দুর্যোগে, কিন্তু কিনারা থেকে ফিরে এসেছি সেটা এখন নিশ্চিত। তাই এই ছোট গল্পটা বলার ইচ্ছে হলো। নিজস্ব এই অভিজ্ঞতা আর কিছু পড়াশোনার মাধ্যমে 3টে কথা স্পষ্ট হলো। এক, যদি বাবার হার্টের প্রবলেম হতো তাহলে ডাক্তারের কাছে দৌড়াতাম। মেন্টাল প্রবলেম, তাই বয়স হয়েছে এটা তো স্বাভাবিক বলে এড়িয়ে যেতাম। 2, বয়সের সঙ্গে মানসিক রোগের কোনো সম্পর্ক নেই, তা 90 বছর বয়সে ডিমেনশিয়াই হোক বা 30 বছর বয়সে ডিপ্রেশন। মেন্টাল হেলথ is as important as physical health, and so is tending to both needs. যদি বাবাকে সময় মতো ডাক্তারের কাছে না নিয়ে যেতাম, আজকে একজন খুবই অসুস্থ মানুষকে দেখতাম, মেন্টালি, ফিজিক্যালি, বোথ। হয়তো ওনাকে হারিয়েও ফেলতে পারতাম। আর 3, সাইকিয়াট্রিস্টরা পাগলের ডাক্তার নয়, এটা আমিও জানতাম, কিন্তু আপনজনের প্রবলেম হলে ওটা মনে বাঁধে। লোকে কি ভাববে, আরে ওর বাবাকে, ভাইকে, বোনকে, বউকে তো মানসিক ডাক্তারের কাছে নিয়ে গেছে, প্রবলেম আছে। না, কোনো প্রবলেম নেই, উনি ভুগছেন আর ওনার হেল্প দরকার। হার্টের হোক, কিডনি লিভারের হোক, প্রেশারের হোক বা মানসিক হোক, হেল্প একই রকম ভাবে দরকার। আর সাইকিয়াট্রিস্ট পাগলের ডাক্তার নয়, ওনারা শরীরের মোস্ট ইম্পর্ট্যান্ট অর্গানের চিকিৎসক, দ্য ব্রেন। লাস্টে বলি, আজ বাবার সঙ্গে সময় কাটাতে খুব ভালো লাগে। উনি আর আমার সেই বাবা নন, অলমোস্ট একটা ছোট বাচ্চার মতো হয়ে গেছেন, কিন্তু আমি জানি উনি সুস্থ, জাগ্রত, আর ওনার ভালোবাসা আজকেও অপার। যদি ভালো লাগলো বলবেন, আর একটি গল্প খুব তাড়াতাড়ি শোনাবো। মিনওয়াইল, মানসিক আর শারীরিকভাবে সুস্থ থাকবেন, এই শুভেচ্ছাই রইল। থ্যাঙ্কস, ধন্যবাদ।
নমিতা আর অমরদীপ্ত তার বাবাকে সাইকাটিস্টের কাছে নিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত তা সঠিক ছিল। আপনারা শুনলেন কেমন করে তিনি নিজের বাবাকে সুস্থ করে তুললেন। বয়সের সঙ্গে মানসিক রোগের কোনো সম্পর্ক নেই, সেটা 90 বছরের ডিমেনশিয়াই হোক কিংবা 30 বছরের ডিপ্রেশন। তাই শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য সমানভাবে গুরুত্বপূর্ণ। অমরদীপ্তের মতন আমাদের অনেকেরই ঘরে এরকম কাহিনী বা ঘটনা ঘটে থাকতে পারে, কিন্তু আপনি কি অমরদীপ্ত হতে পারবেন? আপনারা শুনছিলেন ভারত বলেকা বাংলা পডকাস্ট, আর আমরা আবার ফিরব অমরদীপ্তের সাথে নতুন একটি গল্প নিয়ে। আপনারা সুস্থ থাকুন আর শুনতে থাকুন ভারত বলেকা বাংলা পডকাস্ট।